নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। তৈরি করব এঁচোড় চিংড়ি। এর আগে অবশ্য আমরা 2-3 রকমভাবে এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি এবং সেগুলোতে প্রচুর ভালোবাসাও দিয়েছেন আপনারা। আশা করছি এই ভিডিওটিতেও আপনারা ভালোবাসা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের ভালোবাসা জানাতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি শেষ হবার আগেই। ভালো হোক বা মন্দ, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। চলুন শুরু করি রেসিপিটা। তৈরি করব এঁচোড় চিংড়ি। এর জন্য চিংড়ি মাছটাকে প্রথমেই আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে রাখার পর এখন লবণ আর হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে মাছটাকে ভাজতে হবে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, মাছের মধ্যে তেল গরম হয়ে গেছে। এখন তাই মাছগুলো দিলাম ছিঁড়ে। এবার এই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। একবার মাছগুলো দিয়ে কড়ার মধ্যে ছড়িয়ে দিয়ে মাছটাকে অপেক্ষা করতে হবে একটা সাইড ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। একদিক হয়ে গেলে তারপরে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। সুন্দর করে এপিট ওপিট ভালোভাবে মাছটাকে ভেজে ফেলবো। সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে আমরা তুলে নেব, আর অবশিষ্ট তেলটার মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে আমাদের বাকি রান্নাটা। খুব বেশি মাছটাকে একদম শক্ত করে ভাজার দরকার নেই। ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু মাছটা ভেজে তুলে নেবেন। এদিকে আমাদের এঁচোড়টা সেদ্ধ করা হয়ে গেছে। রয়েছে পেঁয়াজ, টমেটো আর আলু। আলু যেহেতু কাঁচা ব্যবহার করব, তাই আলুটাকে একদম ওই চিংড়ি মাছ ভাজার তেলটাতে আমরা একটু ভেজে নিচ্ছি। এতে আলুর মধ্যে চিংড়ি মাছের গন্ধগুলো কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে। সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাজতে হবে। যদি দেখেন মাছের ওই তেল হলুদেই আলুটা সুন্দর করে কালার ধরে নিয়েছে, তাহলে কিন্তু আলাদা করে আর হলুদ দেওয়ার দরকার নেই। এবার আলুগুলোর সাথেই আমরা দিয়ে দিচ্ছি একটু এঁচোড়টাকেও। ওই অবশিষ্ট যেটুকু তেল রয়েছে তার মধ্যে আর তেল যোগ করার কোনো প্রয়োজন নেই। ওইটুকু তেলের মধ্যেই এঁচোড়টাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে না চাইলে কিন্তু নাও করতে পারেন। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, যাতে সবজিগুলোর মধ্যে সুন্দরভাবে লবণটা ঢুকে যায়। লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে আলু এবং এঁচোড় দুটোকেই তুলে নিচ্ছি। এদিকে মশলাটা আমরা তৈরি করে নিয়েছি, যার মধ্যে ছিল আদা, রসুন। এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। সাথে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, চাইলে কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। এবার এই সমস্ত কিছু মশলা মিশিয়ে রেখে দেবো একটু কিছুক্ষণের জন্য। এদিকে রান্নাটা এবার বসিয়ে নেব। কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিলাম সর্ষের তেল। তেল গরম হতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। চাইলে আপনারা ফোড়ন ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে চিংড়ি মাছের গন্ধটা যাতে অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায়, তাই কোনো ফোড়ন ব্যবহার করলাম না। এবার টমেটোগুলোও দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 2টো টমেটো নিয়েছিলাম, বীজগুলো ফেলে দিয়ে। এখন যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেটাকেই ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একদম স্মুথ হয়। অনেক সময় দেখা যায় মিক্সিতে মশলা বাটার ফলে বেশ কয়েকটা মশলা গোটা গোটা থেকে যায় নিচে। অল্প পরিমাণে মশলা বাটলে এই অসুবিধাটা আমরা ফেস করে থাকি। যাই হোক, মশলা আমাদের সমস্ত কিছুই তো এখানে দেওয়া হয়ে গেছে। এবার শুধু একটু একটু গ্যাসের আঁচ কমিয়ে বাড়িয়ে মশলাটাকে শুধু কষানোর অপেক্ষা। সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারেন। আমি এখানে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে একদম গ্যাসের আঁচ লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে মশলা থেকে তেল অনেকটাই ছেড়ে এসেছে, তবে আরও কিছুক্ষণ এটাকে আমরা রান্না করব, তাহলে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যাবে। ধীরে ধীরে মশলাটার থেকে তেল কিন্তু ওপর দিকে ভাজতে শুরু করেছে। আর এখন এই পর্যায়ে দিয়ে দেব আলু, চিংড়ি, এঁচোড় সমস্ত যেগুলো ভাজা ছিল সেই সমস্ত কিছু। যেহেতু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এরপর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। মশলাটার মধ্যে এবার সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব, যাতে সুন্দর একটা গন্ধ সব কিছুর মধ্যেই ঢুকে যায়। মাছগুলোও এই পর্যায়েই দিয়ে দিয়েছি, আর মাছের মধ্যেও কিন্তু মশলার ফ্লেভারটা চলে আসবে। তাহলে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ঘড়ি ধরে 5 মিনিট কষালেই কিন্তু হয়ে যাবে। আর সাবধানে কষাতে হবে, যেহেতু কড়াইটা ছোট হয়ে গেছে, পরিমাণে অনেকটাই বেশি হয়ে গেছে সবজিগুলো, তাই এবার একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেব। আলুটা আরেকটু পরিমাণে সেদ্ধ হবে, আর অন্যদিকে এঁচোড়ের মধ্যে মশলাটা ঢোকার জন্য অপেক্ষা করতে হবে, তাই গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি।
ফুটতে শুরু করলেই গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে এটাকে আরও 7 মিনিট রান্না করলাম। 7 মিনিট পর দেখা যাচ্ছে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এমন অবস্থায় এই ঝোলটাকে যদি রাখা হয় তাহলে কিন্তু পরিবেশন করতে সুবিধে হবে এবং ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে ঝোলটা। তাই এই পর্যায়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর তারপর এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর তারপরেই এটা পরিবেশনের জন্য একদম তৈরি হবে। 15 মিনিট হয়ে গেছে। এখন আমরা ডাইনিং টেবিলে নিয়ে হাজির হয়ে গেছি এঁচোড় চিংড়িটা। এখন অপেক্ষা কখন গরম ভাত হবে আর সেটা দিয়ে পরিবেশন করব। কি কেমন লাগলো এঁচোড় চিংড়ির রেসিপিটা? আপনারা কিভাবে তৈরি করেন বলেন তো? কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিগুলো। চেষ্টা করব আমরাও বাড়িতে ট্রাই করার মতো। আমার তো এঁচোড় চিংড়ি তৈরি হয়ে গেছে। আপনাদের মধ্যে কে কে রয়েছেন যাদের এঁচোড় চিংড়ি খুব পছন্দের, তারা একটু কমেন্ট করে জানান দেখি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।